ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে ইরানের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে ট্রাম্প প্রশাসন। শনিবার ফক্স নিউজকে ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল নেওয়া হবে না বলে আশ্বস্ত করেছে ইরান। তবে দেশটির নেতৃত্বের ওপর অন্ধ বিশ্বাস না রেখে তেহরানের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি। ইরান যুদ্ধের পাশাপাশি সেভ আমেরিকা অ্যাক্ট পাসও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন ভ্যান্স। এ সময় সরকারি অর্থ জালিয়াতির জন্য ডেমোক্রেট শাসিত স্টেটগুলোর অবহেলা ও অসহযোগিতাকে দায়ী করেন ভাইস প্রেসিডেন্ট। সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করানো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন স্বাভাবিক করার বিষয়টি এখনও সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। শনিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভ্যান্স আরও বলেন, আমেরিকার পদক্ষেপের ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা এরই মধ্যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, মধ্যপ্রাচ্য থেকে দেশে পর্যাপ্ত পরিমাণে তেল গ্যাস না আসা পর্যন্ত তেহরানের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে ট্রাম্প প্রশাসন। সামরিক পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবে ইরানকে কোণঠাসা করা হচ্ছে বলেও জানান ভ্যান্স। শিগগিরই হরমুজ দিয়ে তেল ও গ্যাস পরিবহন যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি। ভাইস প্রেসিডেন্ট দাবি করেন, হরমুজ প্রণালীতে টোল আদায়ের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানি নেতৃত্ব। মিশিগানের ডেমোক্রেটিক সেনেটর প্রার্থী আব্দুল এল সাইদের ব্যক্তিগত আক্রমণের জবাবে তাকে ভণ্ড বলে অভিহিত করেন ভ্যান্স। তার দাবি, এল সাইদ শ্রমজীবী মানুষের পক্ষে কথা বললেও মূলত রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন। সরকারি অর্থ জালিয়াতি নিয়ে তিনি অভিযোগ করেন, ডেমোক্রেটিক পার্টির নীতি নির্ধারকরা এই ক্ষেত্রে ইন্ধন যোগাচ্ছে। ডেমোক্রেট শাসিত স্টেটগুলোর অবহেলা এবং অসহযোগিতাকেও এর জন্য দায়ী করেন ভাইস প্রেসিডেন্ট। জালিয়াতি রোধে ফেডারেল সরকারের সাথে ডেটা শেয়ার এবং সঠিক সুবিধাভোগী বাছাইয়ে কংগ্রেসের মাধ্যমে ব্লু স্টেটগুলোকে বাধ্য করার উপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া ভোটার জালিয়াতিকে দেশের অন্যতম গুরুতর জালিয়াতি উল্লেখ করে সেভ আমেরিকা অ্যাক্টে সমর্থন না দেয়ায় ডেমোক্রেটিক সেনেটরদের তীব্র সমালোচনা করেন জেডি ভ্যান্স। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করা অনেকেই নির্বাচন তদারকির দায়িত্বে আসার জন্য লড়ছেন। এর ফলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রক্রিয়া এবং প্রশাসনিক কাঠামো নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এটিকে মধ্যবর্তী নির্বাচনের প্রভাব খাটাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুপরিকল্পিত কৌশলের অংশ বলে বর্ণনা করেছেন আইন বিশেষজ্ঞ মো আইভরি। শনিবার এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এটি মূলত ক্ষমতার ভারসাম্য নষ্ট করা এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টারই অংশ। এদিকে মধ্যবর্তী নির্বাচনের আগে টেনেসিতে আসন পুনর্বিন্যাসকে রিপাবলিকান আইন প্রণেতাদের প্রতারণা বলে অভিহিত করেছেন সেখানকার ডেমোক্রেটিক স্টেট রিপ্রেজেন্টেটিভ জাস্টিন পিয়ারসন। দেশের বিভিন্ন স্টেট ও স্থানীয় পর্যায়ে এমন অনেকেই নির্বাচন তদারকির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার জন্য লড়ছেন, যারা 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনটিতে বলা হয়, বর্তমানে অন্তত 32 জন নির্বাচন প্রত্যাখ্যানকারী এমন সব পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখান থেকে তারা আসন্ন মধ্যবর্তী নির্বাচন সরাসরি পরিচালনা বা তদারকি করবেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জর্জিয়ার ফুলটন কাউন্টি কমিশনের চেয়ার প্রার্থী এবং আইনের অধ্যাপক মো আইভেরি। শনিবার এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, নির্বাচন প্রক্রিয়ায় বিতর্কিত ব্যক্তিদের নিয়ে আসার ঘটনা প্রেসিডেন্ট ট্রাম্পের সুপরিকল্পিত কৌশল। তিনি এটিকে নির্বাচন প্রক্রিয়া নিয়ন্ত্রণে নেয়া এবং সংবিধানকে অকার্যকর করার প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। আইভেরি বলেন, অনেক নির্বাচন কর্মী ও প্রশাসক বহু বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা মানসিক চাপে রয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা থাকেন তাদের নিরপেক্ষ থাকা বাধ্যতামূলক। তবে বর্তমানে যেভাবে নির্বাচন প্রত্যাখ্যানকারীদের প্রশাসনিক পদে বসানোর চেষ্টা করা হচ্ছে, তাতে এই নিরপেক্ষতা নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের রায়ের সুযোগ নিয়ে নতুন একটি কংগ্রেশনাল ম্যাপ তৈরি করেছেন টেনেসির রিপাবলিকান আইন প্রণেতারা, যার ফলে স্টেটটিতে ডেমোক্রেটদের একমাত্র আসনটিও ঝুঁকির মুখে পড়েছে।
মধ্যবর্তী নির্বাচনের আগে এই আসন পুনর্বিন্যাসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এটিকে প্রতারণা বলে বর্ণনা করেছেন স্টেটটির ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ জাস্টিন পিয়ারসন। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের মৌলিক সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন রিপাবলিকানরা। তবে প্রতিকূলতা সত্ত্বেও ভোটাররা সচেতন এবং নিজেদের অধিকার রক্ষায় লড়াই করতে প্রস্তুত বলে দাবি করেন পিয়ারসন। অ্যাটর্নি জেনারেল হিসেবে টড ব্ল্যান্সের নিয়োগ অনুমোদন করেছে সেনেট। শনিবার রাতে 50-49 ভোটে তার মনোনয়ন নিশ্চিত হয়। ভোটে রিপাবলিকান সেনেটর সুজান কলিন্স ও লিসা মার্কোভস্কি ব্ল্যান্চের বিপক্ষে ভোট দেন। অন্যদিকে শুক্রবার রিপাবলিকান সেনেটর বিল ক্যাসিডি ব্ল্যান্চের পক্ষে সমর্থন দেবেন বলে ঘোষণা দেন। তার সমর্থনের পরে অ্যাটর্নি জেনারেল হিসেবে সেনেটে ব্ল্যান্চের অনুমোদন অনেকটাই নিশ্চিত হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষক রিচ রুবিনো জানান, অ্যাটর্নি জেনারেল ব্ল্যান্চ সেনেটর জন কর্নিন ও বিল ক্যাসিডিকে প্রতিশ্রুতি দিয়েছেন কোনো প্রকার রাজনৈতিক প্রভাবিত বিল তিনি বাস্তবায়িত করবেন না। তবে এই প্রতিশ্রুতি কতটা রাখতে পারেন তাই এখন দেখার বিষয় বলেও মন্তব্য করেন রুবিনো। অ্যাটর্নি জেনারেল পদে টড ব্ল্যান্চের মনোনয়ন সেনেট জুডিশিয়ারি কমিটির অনুমোদন পাওয়ার পরও সেনেটের চূড়ান্ত ভোটে টিকবে কিনা তা নিয়ে সংশয় ছিল। রিপাবলিকান সেনেটর সুজান কলিন্স প্রকাশ্যেই জানিয়েছিলেন তিনি টড ব্ল্যান্চকে ভোট দেবেন না। ফলে চূড়ান্ত ভোটের দিন সংখ্যা ছিলই। শেষ পর্যন্ত সব সংখ্যা উড়িয়ে দিয়ে শনিবার রাতে 50-49 ভোটে সেনেটে অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন পান টড ব্ল্যান্চ। শুক্রবার রিপাবলিকান সেনেটর বিল ক্যাসিডি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত ব্ল্যান্চই তুলনামূলক ভালো বিকল্প, আর তার ভোটেই শেষমেশ পার্থক্য করে দেয়। নির্বাচিত হওয়ার পর সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে টড ব্ল্যান্চ জানান, ট্রাম্প তার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তাতে তিনি গভীরভাবে সম্মানিত। জাস্টিস ডিপার্টমেন্টের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞ বলেও জানান তিনি। অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্ল্যান্চের মনোনয়ন চূড়ান্ত হলেও তার বিরুদ্ধে সমালোচনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক রিচ রুবিনো বলেন, টড ব্ল্যান্চকে সেনেটে আশ্বাস দিতে হয়েছে তিনি অ্যান্টি ওয়েপনাইজেশন ফান্ড আর এগিয়ে নেবেন না। ট্রাম্পের মিত্রদের সহায়তা করতে $1.8 বিলিয়ন প্রস্তাব ছিল এটি। এই আশ্বাস দিয়েই তিনি কর্নিন ও ক্যাসিডির সমর্থন পেয়েছেন বলেও নিশ্চিত করেন রিচ রুবিনো। তবে ব্ল্যান্চের সমালোচনা রয়েছে রিপাবলিকানদের মাঝেও। তাদের অভিযোগ, ব্ল্যান্চ ট্রাম্পের কর্মকাণ্ডে অন্ধভাবেই সমর্থন করেন। একই সমালোচনা ডেমোক্রেটদেরও। তারা মনে করেন ব্ল্যান্চ স্বাধীনভাবে জাস্টিস ডিপার্টমেন্টের নেতৃত্ব দেবেন না, বরং প্রেসিডেন্টের প্রতিনিধি হবেন। যদিও ব্ল্যান্চ জানিয়েছেন তিনি প্রেসিডেন্টের রাজনৈতিক প্রভাব থেকে দূরে থাকতে চান, কিন্তু সত্যি এই স্বাধীনতা তিনি পাবেন কিনা তা দেখার বিষয় বলেও মন্তব্য করেন রিচ রুবিনো। একই রকম প্রসঙ্গ উঠে এসেছে ডিওজের রাজনৈতিক ব্যবহার নিয়ে। রিচ রুবিনো বলেন, সেনেটর জন কর্নিন ও সেনেটর বিল ক্যাসিডিকে ডিওজেকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েই অ্যাটর্নি জেনারেল হিসেবে ভোট পেয়েছেন ব্ল্যান্চ। তবে শেষ পর্যন্ত তিনি প্রতিশ্রুতি রক্ষা করেন কিনা এটাই এখন দেখার বিষয় বলেও উল্লেখ করেন রুবিনো। মতপার্থক্য ভুলে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারাতে মিশিগান ঐক্যবদ্ধ হচ্ছেন ডেমোক্রেটরা। শনিবার এমএস নাউকে দেয়া পৃথক সাক্ষাৎকারে ডেমোক্রেটিক সেনেট প্রার্থী আব্দুল এল সায়েদ ও গভর্নর প্রার্থী জসলিন বেনসন জানান, ভোটারদের জীবনযাত্রার ব্যয়, মজুরি ও অধিকার রক্ষাই তাদের প্রচারণার মূল লক্ষ্য। অন্যদিকে প্রাইমারিতে এল সায়েদের প্রতিদ্বন্দ্বী হ্যালি স্টিভেন্সও দলীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন। এদিকে প্রগতিশীল নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও ডেমোক্রেটিক কৌশলবিদ জেমস কারভিলের মতে অর্থনীতি ও মূল্যস্ফীতি নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলবে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ প্রচারণায় নেমেছেন মিশিগানের ডেমোক্রেটরা। ডেট্রয়েটে ওয়ান টিম মিশিগান র্যালির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করে দলটি। সাধারণ ভোটারদের মতে বিভাজন ভুলে দেশ গড়ার এটিই উপযুক্ত সময়। White House, everything is negative. It's time for people to come together. Everything falling apart. We got so much starting over that we got to do. I work in manufacturing. The same vibe that I got from young Obama was the same vibe I got from Abdul. And so I did my research and said, this is the guy. This is the candidate I really want to go spend my time and work for. সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ডেমোক্র্যাট সেনেট প্রার্থী ডক্টর আব্দুল এল সায়েদ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারি শেষে দলের ঐক্যের উপর জোর দেন। In the spirit of unity, in the spirit of the work, in the spirit of coming together, I want to thank both of my colleagues who ran, Haley Stevens and Mallory McMorrow, for an incredible race. Their incredible public service to the state of Michigan. একই সঙ্গে নির্বাচনে কর্পোরেট অর্থের প্রভাবের তীব্র সমালোচনা করে নির্বাচনী অর্থায়নের সংস্কার দাবি করেন তিনি। You should not be able to spend tens of millions of dollars selecting a candidate or picking a politician
using corporate funds. That should be illegal in the United States. অনুষ্ঠানে ডেমোক্রেটিক গভর্নর পদপ্রার্থী জসলিন বেনসন দলমত নির্বিশেষে স্টেটের সব বাসিন্দার প্রতিনিধিত্ব করার অঙ্গীকার জানান। All of you and every Michigander in this state, not the highest bidder, not corporate interests, not Donald Trump. এদিকে এমএস নাওকে দেয়া সাক্ষাৎকারে জসলিন বেনসন জানান, ভোটারদের প্রধান উদ্বেগ জীবনযাত্রার বাড়তি ব্যয়, মজুরি ও অধিকার রক্ষা, যা সমাধানে প্রার্থীরা একযোগে কাজ করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানে নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেও তা ভিত্তিহীন দাবি করে বেনসন বলেন, ভোটারদের আস্থা নষ্ট করাই এই ধরনের বক্তব্যের উদ্দেশ্য। একই সাক্ষাৎকারে আব্দুল এল সাহিদ জানান, প্রাইমারিতে হ্যালি স্টিভেন্সের সঙ্গে করা লড়াই এবং সুপার প্যাকগুলোর $1 মিলিয়ন অর্থ খরচের জটিলতা কাটিয়ে এখন পুরো দল এক হয়ে মাঠে নেমেছে। বিশেষ করে কৃষ্ণাঙ্গ ও শ্রমজীবী ভোটারদের কাছে অর্থনীতি, স্বাস্থ্যসেবা এবং চাকরির সুযোগকে কেন্দ্র করে প্রচারণা চালানোর কথা বলেছেন এল সাইদ। তার মতে প্রাইমারির অভ্যন্তরীণ মতপার্থক্যের চেয়ে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারানোর লক্ষ্যই এখন বেশি গুরুত্বপূর্ণ। প্রাইমারির প্রতিদ্বন্দ্বী হ্যালি স্টিভেন্সও এখন দলীয় ঐক্য ও রিপাবলিকানদের হারিয়ে প্রতিটি আসনে জয়ের উপর জোর দিচ্ছেন। তার লক্ষ্য বিভিন্ন কংগ্রেশনাল আসনে জয় ছিনিয়ে নিয়ে কংগ্রেসের ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা ও হাকিম জেফ্রিসকে স্পিকার করা। তবে এই ঐক্যের চেষ্টার মধ্যেও দলের প্রগতিশীল নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্রেটিক কৌশলবিদ জেমস কারভিল। অবশ্যই এরপরও নির্বাচনে এল সাইদের জয়ের ভালো সম্ভাবনা দেখছেন তিনি। কারভিলের মতে আদর্শিক পরিচয়ের চেয়ে মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের মতো অর্থনৈতিক বিষয়গুলোই ভোটারদের সিদ্ধান্তে বেশি প্রভাব ফেলবে। শিশু ও কিশোরদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগে নিউ মেক্সিকোর একটি আদালত ফেসবুক, ইনস্টাগ্রামের মূল মালিকানার প্রতিষ্ঠান মেটাকে আরও $567 মিলিয়ন পরিশোধের নির্দেশ দিয়েছেন। এর আগে জুরি $375 মিলিয়ন জরিমানা করেছিল। ফলে একই মামলায় মেটার মোট আর্থিক দায় দাঁড়িয়েছে $942 মিলিয়ন। শিশুদের মানসিক স্বাস্থ্য ও যৌন নিপীড়নের ঝুঁকি কমাতে সামাজিক মাধ্যমের নকশা ও নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তনের নির্দেশও দিয়েছে আদালত। একটি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের মধ্যে বড় একটি অংশ শিশু ও কিশোর, কিন্তু এই প্ল্যাটফর্মই যদি তাদের জন্য নিরাপত্তার বদলে ঝুঁকির জায়গা হয়ে ওঠে, তাহলে দায় কার? নিউ মেক্সিকোর একটি আদালতের রায়ে এবার সেই প্রশ্নেরই কঠিন উত্তর পেল মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ মেটার প্ল্যাটফর্মগুলো শিশুদের ক্ষতির ঝুঁকি তৈরি করেছে, এমন অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে নিউ মেক্সিকো। বৃহস্পতিবার বিচারক ব্রায়ান বিটশিট মেটাকে আরও $567 মিলিয়ন দেওয়ার নির্দেশ দেন। এই অর্থের বড় অংশ শিশু ও তরুণদের চিকিৎসা, সচেতনতা এবং ক্ষতি প্রতিরোধে ব্যয় করা হবে। নিউ মেক্সিকোর তদন্তকারীদের দাবি, শিশুদের কাছে ক্ষতিকর ও যৌনভাবে স্পষ্ট কন্টেন্ট পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে মেটার প্ল্যাটফর্মে। একই সঙ্গে শিশুদের শোষণ, যৌন হয়রানি এবং অনলাইনে আসক্ত করে রাখার মতো নকশা নিয়েও প্রশ্ন ওঠে। বিচারক বিটশিট মেটার প্ল্যাটফর্মকে একটি পাবলিক নিউসেন্স বা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন। তার যুক্তি, একটি কারখানা যেমন পরিবেশে দূষণ ছড়ায়, তেমনি মেটার প্ল্যাটফর্মে তৈরি ও ছড়িয়ে পড়া ক্ষতিকর কন্টেন্ট শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তায় ক্ষতি করছে। $567 মিলিয়ন এই তহবিলের $420 মিলিয়নই যাবে শিশু ও তরুণদের চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্যসেবায়। বাকিটা ব্যয় হবে স্ক্রিনিং, সচেতনতা, প্রতিরোধ এবং অন্যান্য সহায়তা কার্যক্রমে। তবে আদালতের সিদ্ধান্ত শুধু অর্থ পরিশোধেই থামছে না। মেটাকে শিশু ও কিশোরদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই হিসেবে প্রতিষ্ঠানকে শিশু কিশোরদের নিরাপত্তা টুল উন্নত করতে হবে এবং শিশুদের জন্য বয়স নির্ধারণ ও নিরাপত্তা ব্যবস্থাও আরও কার্যকর করতে হবে।
ট্রমা সার্জন ও লেখক জেরেমি হাইফনারের বক্তব্য অনুযায়ী শিশুদের মানসিক বিকাশের সময় সামাজিক মাধ্যমের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার তাদের আচরণ, মানসিক স্বাস্থ্য এবং বাস্তব জীবনের সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। শিশুদের অনলাইন নিরাপত্তার দায়িত্ব শুধু বাবা মায়ের উপর থাকবে, নাকি যে প্রযুক্তি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই প্রযুক্তি নির্মাতাদেরও আইনি দায় থাকবে? এই বিতর্ক এখন আদালতের দরজায় পৌঁছে গেছে। মেটা অবশ্য আদালতের সিদ্ধান্ত মেনে নেয়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। তাদের দাবি, ব্যবহারকারীদের নিরাপত্তায় তারা কাজ করছে এবং প্ল্যাটফর্মে ক্ষতিকর কন্টেন্ট ও অপব্যবহার শনাক্ত করে সরানোর চ্যালেঞ্জ সম্পর্কে তারা স্বচ্ছ।